ওর থেকে এসেও বসলো সোফায়। তাইমকে দেখতেই তাকে টেনে নিজের কাছে নিয়ে এলেন শান্তা। মুচকি হেসে বললেন, মাশাআল্লাহ, ও কি ওর বাবার চেহারা পেয়েছে নাকি? কিছুটা অপ্রস্তুত হলো অর্থিকা, কিন্তু তা বুঝতে দিল না উনাদের। অথরে হাসি ফুটিয়ে উত্তর দিল, হ্যাঁ। অপরিচিত নারীটির পানে ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রইল তাইম। বাচ্চা শান্তার খুবই পছন্দের। ছেলেরা যখন ছোট ছিল তখন সব কাজকর্ম ফেলে তিনি একদৃষ্টে তাকিয়ে থাকতেন শুধু তাদের পানে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছেলেগুলো কত বড়ই না হয়ে গেল, এমনকি বিয়েও করে নিল। তৈরি হয়ে মাথায় ঘোমটা টেনে উপস্থিত হলো অনুভা। শ্বশুর শাশুড়িকে সালাম জানিয়ে কুশলাদি বিনিময় করল। শান্তা হাতের ইশারায় পুত্রবধূকে পাশে বসার ইঙ্গিত দিলেন। আহ্লাদী কণ্ঠে বললেন, এই তো এসে গেছে আমার বৌমা। তা কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ আন্টি। মুহূর্তেই ললাটে ভাঁজ পড়ল শান্তার। কৌতূহলী কণ্ঠে শোধালেন, কে আন্টি? কিসের আন্টি? মা বলো, কি হলো বলো? ঘাবড়ে গেল অনুভা। নিজের মায়ের পানে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো। সুফিয়া চোখের ইশারায় মেয়েকে তাই করতে বললেন। মা মেয়ের পুরো দৃশ্যটা দৃষ্টিগোচর হলো শান্তার। মৃদু হেসে বললেন, হুটহাট আরেকজনকে মা ডাকা একটু কেমন জানি দেখায়, তাই না? তাহলে আপাতত থাক, এখনই আমাকে তোমার মা ডাকতে হবে না। তুমি বরং আমায় শাশুড়ি মা বলেই ডাকো। যখন পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারবে তখন না হয় শাশুড়িটা কেটে দিবে। ভদ্রমহিলার এত সুন্দর মনোভাবে ভেতর থেকে প্রশান্তি অনুভব করলো অনুভা। মনে মনে ভাবল, যেই পুরুষের মা এত সুন্দর অমায়িক একজন মানুষ, সেই পুরুষের এমন সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হওয়াটাই তো স্বাভাবিক। কথার মাঝখানেই হানিফ শেখ বলে উঠলেন, সে তোমাকে যা ইচ্ছা ডাকুক, তবে আমায় কিন্তু তুমি আজ থেকেই বাবা বলে ডাকবে অনুপমা। আর তা এখন থেকেই। এক বাবা হারিয়েছো তো কি হয়েছে, আজ থেকেই আমি তোমার আরেক বাবা। এবারও প্রত্যুত্তরে মাথা নাড়ালো অনুভা। জড়তায় কণ্ঠস্বর যেন রোধ হলো তার। শান্তা বললেন, আজ এখানে আমাদের আসার মূল কারণ হচ্ছে অনুভা মা। আমরা আমাদের পুত্রবধূকে নিজেদের সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে এসেছি। অবাক হয় অনুভা। সুফিয়া বিচলিত কণ্ঠে বলেন, আপনাদের বাড়ির বউ আপনারা নিয়ে যেতেই পারেন, আমরা আর কি বলবো। ভেতরে ভেতরে শ্রাবণের উপর রাগ জমা হয় অনুভার। কি শুরু করলো এই ছেলেটা? তার মতামত ছাড়াই হুটহাট এসব সিদ্ধান্ত নেওয়ার সাহস পাচ্ছে কোত্থেকে সে? অনুভা ইতস্তত করে বলল, বিয়ে হওয়ার সপ্তাহখানিক হলো, আজই ও বাড়িতে। তাছাড়া বিয়েটা তো। কথার মধ্যেখানেই তাকে থামিয়ে দিয়ে হানিফ শেখ কমল স্বরে বলতে লাগলেন, বাড়িটা যে খুব ফাঁকা ফাঁকা লাগে মা। ছোট ছেলে ভিন দেশে, আর বড়টা তো, সে তো নিজে চাকরি আর নিজেকেই নিয়ে ব্যস্ত থাকে সর্বদা। খাওয়ার সময় ব্যতীত তাকে আর দেখা যায় না তেমন। বাড়িতে আমরা দুজন বয়স্ক মানুষ, এমন করে কি ভালো লাগে? শ্রাবণকে সেই কবে থেকেই বিয়ের চাপ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেই ছেলে স্পষ্ট করে বলে দিল তোমায় ছাড়া নাকি আর কাউকে সে বিয়ে করবে না। তখন ওর মা বলল তোমার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিতে। তখন ছেলেটা আবার বলে তুমি নাকি বিয়ের জন্য এখনও প্রস্তুত নও, যখন প্রস্তুত হবে তখন তোমার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিবে। তখন আমাদের আর কি করার থাকে বলো তো? উপস্থিত সকলেই ভদ্রলোকের কথায় অবাক হয়। এই ছেলে বাবা মায়ের সামনেও এতটা স্পষ্টভাষী, এভাবে কেউ সবটা বলে দিতে পারে? তবে অনুভব বুঝে এই পুরুষটির ভালোবাসা। পুরুষ যদি কোনো নারীকে সত্যিকারের ভালোবাসে তবে তার কথা তার বাবা মায়ের সম্মুখে বলতে কখনোই সে দ্বিধাবোধ করবে না, যার প্রমাণ স্বয়ং শ্রাবণ। হানিফ শেখ পুনরায় বলেন, শ্রাবণ শ্রাবণ এ বিষয়ে জানে না। ওকে জানালে ও কিছুতেই রাজি হতো না। তোমার মতামত ছাড়া ও তোমার ওপর কিছু চাপিয়ে দিতে চায় না। আমরাও কিন্তু চাই না, তবে অনেক আশা নিয়ে যে এখানে এসেছি মা, খালি হাতে ফিরিয়ে দিও না। নতুন পরিবেশে তোমার কোনো অসুবিধা হবে না। যখন ইচ্ছা
তখনই মা, বোন আর এই মিষ্টি বাচ্চাকে দেখতে চলে আসতে পারবে। আমাদের তরফ থেকে কোনো মানা নেই। ওনারা যে আজই অনুভাকে নিতে আসবেন তা ওর থেকে জানতো না, তাই সে বলে উঠল, বিয়েটা হয়তো পারিবারিকভাবেই হয়েছে, তাই বলে এভাবে শ্বশুরবাড়িতে যাওয়াটা কেমন দেখায় না? আপনাদেরও নিশ্চয়ই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, তাই আমাদেরও যদি একটু সময় দিতেন আঙ্কেল, তাহলে না হয় যতটা পারি একটা দিন একটু আয়োজন করে। হানিফ শেখ সৌজন্য হেসে বললেন, তার কোনো প্রয়োজন নেই মা, বিয়ে হয়ে গেছে। এখন যা অনুষ্ঠানের আয়োজন করার তা আমরাই করব। তোমাদের এ নিয়ে ভাবতে হবে না। আমরা আজই ওকে নিয়ে যেতে চাই। আপনাদের কোনো আপত্তি নেই তো আপা? অনুভা মা, তোমার কোনো আপত্তি নেই তো? যদি থাকে তাহলে বলতে পারো, আমরা কিছু মনে করব না। শেষের কথাটা অনুভাকে উদ্দেশ্য করেই বললেন তিনি। মা আর বোনকে ফেলে কিছুতেই অনুভা হুটহাট করে অন্য কোথাও যেতে চায় না। কি করে তাদের এইভাবে ফেলে রেখে নিজের সুখের দিকে ধাবিত হবে, এ যে তার পক্ষে সম্ভব নয়। কিছু বলতে চাইল অনুভা, ওনারা কষ্ট পাক তবুও সে নিজের মতামত জানাবে, কিন্তু সুফিয়া তখনই বলে উঠলেন, ওর কোনো আপত্তি নেই, আপনারা নিয়ে যেতে পারেন। ওর থেকেও মায়ের সঙ্গে সম্মতি জানালো। আশানুরূপ উত্তর পেয়ে খুশি হয়ে গেল দম্পতি যুগল। ব্যাগ গোছানোর জন্য সময় দেওয়া হলো তাকে, তাই নীরবে ঘরে চলে এলো অনুভা। তার পিছু পিছু ওর থেকেও এলো। বোনকে একান্তে পেয়ে রাগ ছাড়ার প্রয়াস চালালো অনুভা। চাপা ক্ষোভে বলল, সমস্যা কি তোর? হুটহাট আমারই অনুমতি ছাড়া আমার বাড়িতে তুই সিদ্ধান্ত নিচ্ছিস কেন বলতো? সাপের 5 পা দেখেছিস? চাকরিতে ঢুকে চোখে সর্ষে ফুল দেখছিস, হঠাৎ বিয়ে দিয়ে দিলি, এখন আবার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিবি? ভাবলেশীনভাবে বিছানায় আয়েশ করে বসলো অর্থিকা। বলল, তো কি তোর নরবরে মতামতের জন্য অপেক্ষা করব? তোর মতামত চাইতে গেলে তো বলতি আমি বিয়ে করব না, তোমাদের ছেড়ে আমি যাব না। কেন যাবি না? সংসারকে পৃথিবীতে আর মেয়েরা করে না? শ্রাবণের মতো স্বামী আর অমন শ্বশুর শাশুড়ি পেয়েছিস বলে শুক্রিয়া আদায় কর। আপু, রাগ না দেখি তৈরি হ যা। প্রচণ্ড রাগ হচ্ছে অনুভার। এই কাদের জন্য সে এত কিছু ভাবলো, যারা কিনা তার যাওয়ার জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে। বিড়বিড় করে বলতে লাগলো অনুভা, ঠিক আছে, থাকবই না এখানে, চলেই যাব আমি, কাউকে দরকার নেই আমার। বলতে বলতে ব্যাগ গোছাতে লাগলো সে। বোনের রাগ দেখে নিঃশব্দে হাসলো অর্থিকা। আজ অনেক দিন বাদে মেয়েটিকে রাখতে দেখল সে। দিন দিন পরিস্থিতির চাপে পড়ে কি কঠিন খোলসে না আবদ্ধ হয়ে গিয়েছিল। এবার যদি জীবনে তার সুখ আসে, যদি পারে এই শক্ত খোলস থেকে বেরিয়ে পুরনো অনুভা রূপে ফিরে আসতে। 9:30 বাজতেই বাড়ির ভেতরে প্রবেশ করলো শ্রাবণ। ড্রয়িং রুমে পা ফেলতেই দেখা মিলল সোফায় বসে থাকা মায়ের। ক্লান্ত কণ্ঠে বলল, খেতে দাও মা, একেবারে খেতে তারপরে ঘরে যাই। পুত্রের কথায় বিশেষ গুরুত্ব দিলেন না শান্তা। ব্যস্ত কণ্ঠে বললেন, পারবো না, ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে এসে নিজে নিয়ে খা। হঠাৎ মায়ের এমন আচরণে চমকায় সে, শুধায়, তোমার আবার কি হলো? কি হবে? তাহলে এভাবে বললে কেন? ভালো করেই তো বলেছি, কোনো নিয়ম কানুনের বালাই নেই। বাহির থেকে এসেই মা খাবার দাও, ফ্রেশ হওয়ার আগে কোনো খাবার নেই, ঘরে যা। তোমার গায়েও বাবার বাতাস লেগেছে মনে হচ্ছে। পুত্রের কথায় চোখ পাকিয়ে তাকালেন শান্তা। মায়ের চাহনিতে আর কথা বাড়ায় না শ্রাবণ। গুনগুন আওয়াজে ছোটের আগায় গান তুলে পা বাড়ায় নিজ কক্ষের দিকে। হাত ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে চলে গেল পরনের পোশাক বদলাতে। তার কয়েক মিনিট অতিক্রম হতেই তোয়ালে হাতে বেরিয়ে এলো বাথরুম থেকে। সম্মুখে তাকাতেই দৃষ্টিগোচর হলো একজন শাড়ি পরিহিত রমণীকে। মেয়েটি দরজার দিকে সোজা হেঁটে যাচ্ছে। তৎক্ষণাৎ ভ্রুযুগল কুঞ্চিত হলো শ্রাবণের। ললাটে সরু কয়েকটা ভাঁজের উৎপত্তি ঘটল। পেছন অংশ দেখে অতি সহজেই যেন চিনে ফেলল রমণীটিকে। অস্ফুট স্বরে বলে উঠল, নোভা। পাজোড়া থেমে গেল অনুভার। পেছন ফিরে তাকাতে মিলিত হলো দুজোড়া দৃষ্টির। শুকনো ঢোক গিলল শ্রাবণ। পল্লব ঝাপটালো বেশ কয়েকবার।
ঠিক দেখছে তো সে। এ কি সত্যি অনুভা? তার সম্মুখে অনুভা দাঁড়িয়ে আছে, কিন্তু এ কি করে সম্ভব? এই মুহূর্তে নতুন বধূর ন্যায় স্বামীর সম্মুখে দাঁড়িয়ে লজ্জায় অনুভার লাল নীল বর্ণ ধারণ করা উচিত, তবে তা যেন তার জন্য খাটল না। ভেতরে ভেতরে সে ক্ষিপ্ত, বিরক্তির সহিত শোধালো, হাঁ করে তাকিয়ে আছো কেন? কখনো দেখোনি? তুমি কি সত্যি এখানে দাঁড়িয়ে আছো নোভা? কই না তো, নিশ্চয়ই তুমি কল্পনা দেখছো। কথাটা বলেই নিরস মুখে বিছানায় এসে বসলো অনুভা। এতক্ষণ সে বারান্দায় দাঁড়িয়েছিল, সেখান থেকে শাশুড়ির কাছে যাওয়ার উদ্দেশ্যে দরজার দিকে এগুলেও এখন আর গেল না। পূর্বের স্থানেই ঠায় দাঁড়িয়ে রইল শ্রাবণ। নিজের চোখকে বিশ্বাস করতে যেন কষ্ট হচ্ছে তার। অনুভা ও এখানে এলো থেকে? আচ্ছা, হোয়াইট যেখানে সেখানে মেয়েটাকে দেখার অসুখ হলো নাকি তার? মাথা দুদিকে ঝাঁকিয়ে বিছানার আরেক পাশে বসে পড়ল শ্রাবণ। আশ্চর্যান্বিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তুমি এখানে কি করে নোভা? কখন এলে? এই তো 7টা 7:30 নাগাদ। হঠাৎ এখানে এলে কিভাবে কি? তোমার নাকি একা থাকতে ভীষণ কষ্ট হচ্ছে, তাই তোমার বাবা মা গিয়ে ধরে বেঁধে নিয়ে এলো আমায়। সিরিয়াসলি শ্রাবণ, তুমি এতটা ঠোঁট কাটা স্বভাবের, বিয়ে করতে না করতেই বউ পাগল হয়ে গিয়েছো? মনে মনে হাসল অনুভা, কিন্তু বাহিরে নিজেকে রাখলো যথেষ্ট গম্ভীর। শ্রাবণের ভাবভঙ্গি দেখে তার মনে কি চলছে তা তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু বেচারা যে ঘোরের মধ্যে আছে তা খুব টের পেল অনুভা। তাকে আরও ঘাবড়ে দিতে বলে উঠল, তা কোথায় ছিলে এতক্ষণ? গাড়ি তো তোমার গ্যারেজেই পড়ে আছে। তাহলে নতুন কাউকে পেয়েছো নাকি, যার সঙ্গে এতক্ষণ টাইম স্পেন্ড করে এলে? থতমত খেয়ে গেল শ্রাবণ, মিনমিনে স্বরে বলল, কি বলো এসব? আমি তো লেকের কাছাকাছি ছিলাম। কার সঙ্গে? বন্ধু। সত্যি বন্ধু নাকি বান্ধবী? তুমি কি আমায় সন্দেহ করছো নোভা? সন্দেহ করা উচিত নয় বলছো? অবশ্যই নয়। নিরুত্তর রইল অনুভা। প্রসঙ্গ বদলালো শ্রাবণ, ক্ষীণ স্বরে বলল, বাবা মা যে তোমাকে নিয়ে আসতে যাবে এই প্রসঙ্গে সত্যি কিছু জানতাম না আমি। ওরা তোমায় জোর করে নিয়ে এসেছে তাই না? তুমি কি রাগ করেছো? পূর্ণ দৃষ্টিতে পাশে বসা ছেলেটির পানে তাকায় অনুভা। চোখে মুখে তার অপরাধ বোধ বিরাজমান। শুধালো, রাগলে কি করবে তুমি? রাগ ভাঙাবো। কিভাবে? আদর করে। ভরকে গেল অনুভা। গম্ভীর মুখে কি করে এসব কথাবার্তা বলতে পারে এই ছেলেটা? দৃষ্টির সঙ্গে সঙ্গে সরিয়ে নিল। অস্বস্তি জেগে ধরল তাকে, যা খুব ভালো করে খেয়াল করল শ্রাবণ। মনে মনে ভারী মজা পেল। তখনই নিচ থেকে ডাক এলো শান্তার। গলা উঁচিয়ে রাখছেন, মেহু, এই মেহু। আসছি মা। বলেই বসা থেকে উঠে দাঁড়ালো শ্রাবণ। অনুভার পানে তাকিয়ে বলে গেল, মা ডাকছে, তুমি বসো, আমি আসছি। সিঁড়ি বেয়ে নিচে নেমে আশেপাশে খুঁজতেই মাকে খাবার টেবিলের সামনে পেয়ে গেল শ্রাবণ। পুত্রের জন্য খাবার বাড়ছেন শান্তা। তাকে আসতে দেখেই বললেন, খিদে লেগেছে বলে তখন চেঁচামেচি করলি, আর এখন ঘর থেকে বেরোই হচ্ছিস না, ব্যাপার কি? তোমরা আমায় না জানিয়ে নোভাকে আনতে চলে গেলে, এটা কি ঠিক করলে মা? জোর করে একটা মেয়েকে অপরিচিত পরিবেশে এনে ফেলা কি উচিত হলো? বেশ করেছি, এনেছি। ছেলের বউ থাকতে বাড়িতে একা একা বসে থাকবো কেন? তাই বলে? কথার মধ্যিখানে ছেলেকে থামিয়ে দিলেন শান্তা। ধমকের সুরে বলে উঠলেন, চুপ থাক তুই। তোর বেশি সমস্যা হলে আমি আমার বৌমাকে অন্য ঘরে পাঠিয়ে দিব। তারপর শাশুড়ি বৌমা মিলে সারা রাত বসে বসে গল্প করব। মায়ের কথায় আতকে উঠল শ্রাবণ। আমতা আমতা করে বলল, অন্য ঘরে যাওয়ার প্রসঙ্গ কোত্থেকে আসছে? আমার বউ আমার সঙ্গেই থাকবে, তুমিও না মা? মুচকি হাসেন শান্তা, বলেন, এবার খেয়ে নে তাড়াতাড়ি। দাঁড়াও, ওকে ডেকে আনি। আমি আমার বৌমাকে খাইয়ে দাইয়েই ঘরে পাঠিয়েছি, বুঝলি? এখন তুই খেলে আমি ঘুমোতে যাব। আর কথা বাড়ালো না শ্রাবণ, চুপচাপ বসে পড়ল খেতে। চাঁদের আলোয় আলোকিত চারিদিক। খোলা বারান্দায় দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আছে অনুভা। শ্রাবণের ঘরের এই বারান্দাটা একদম খোলামেলা।
বিশাল বড় বারান্দার একপাশে সারিবদ্ধ কয়েকটা ফুলের গাছ। পরিবেশটা মনোযোগ সহকারে উপভোগ ব্যস্ত অনুভা। তখনই পেছন থেকে কেউ তাকে আলতো করে জড়িয়ে ধরল। পুরুষালী স্পর্শে কেঁপে উঠল মেয়েটির দেহ, যা সহাস্যে টের পেল শ্রাবণ। ঘাড়ে থুতনি ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, আয় হায় নোভা, আমি তো তোমায় জড়িয়ে ধরলাম, এবার কি হবে? প্রত্যুত্তর করতে পারল না অনুভা। কণ্ঠনালী তার কাঁপছে, মস্তিষ্ক থেকে হারিয়ে গেছে শব্দমালা। গোপনে নিঃশব্দে হাসল শ্রাবণ। হাতের বাঁধন শক্ত করল আরও। আলতো করে চুম্বন এঁকে দিল স্ত্রীর উন্মুক্ত ঘাড়ে। সর্বাঙ্গ কেঁপে ওঠে অনুভার। চটজলদি শরীরের সর্বশক্তি দিয়ে শ্রাবণের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর তার মুখোমুখি ফিরে কোমর ঠেকায় রেলিংয়ে। মুচকে হাসে শ্রাবণ। এগিয়ে গিয়ে রেলিংয়ের হাতলে দু হাত দুদিকে রেখে স্ত্রীকে ফের আবদ্ধ করে নিজের বাহু ডোরে। তৎক্ষণাৎ তীক্ষ্ণ কণ্ঠে অনুভা বলে ওঠে, একদম অসভ্যতামি করার চেষ্টা করবে না। কি করবে করলে? থতমত খেয়ে গেল অনুভা। আমতা আমতা করে বলল, কেন করবে? বিয়ে হতে না হতেই অসভ্যতামি করতে হবে কেন? ভুল বললে। বিয়ের আগে করলে তা অসভ্যতামি হতো, কিন্তু আমি তো বিয়ের পর করছি, তাই এটা হচ্ছে আদর, ভালোবাসা। এবারও দমে গেল অনুভা। খুঁজতে লাগলো যুক্তি। গাঢ় দৃষ্টিতে মেয়েটিকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল শ্রাবণ। পিঠ পর্যন্ত লম্বা চুলগুলো খোলা, মৃদু বাতাসে এলোমেলো ভাবে ছড়িয়ে আছে তা। পরনে সবুজ রঙের কাতান শাড়ি, চোখের নিচে ডার্ক সার্কেল, কপালের বাম দিকে দু একটা ছোট ছোট পিম্পল। দেখে বোঝা যাচ্ছে অনেকদিন ধরে যত্ন নেয় না এই সুন্দর মুখশ্রীর। নারী যতই রূপবতী হোক না কেন, নিজের যত্ন না নিলে সেই রূপ কি আর ঝলকময় থাকে? বরং ভাটা পড়ে মলিনতায়। শখের নারীর এত এত অপূর্ণতায়ও শ্রাবণের চোখ গিয়ে আটকালো মেয়েটির ডান গালের মাঝে ছোট্ট তিলখানার ওপর। আচমকা সেখানে গাঢ় চুম্বন বসালো শ্রাবণ। তার এহেন কাণ্ডে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল অনুভা। ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল এই অসভ্য ছেলেটির পানে। নিঃশব্দে হাসল শ্রাবণ। কানের কাছে মুখ নিয়ে অভিযোগের স্বরে বলল, নিজের প্রতি এতটা অযত্ন কেন নোভা? এসব অযত্ন কিন্তু আর চলবে না। আগে যা হয়েছে হয়েছে, আমার কাছে এসব একদম চলবে না, ঠিক আছে? শুকনো ঢোক গেলে উপর নিচ মাথা নাড়ায় অনুভা। অধরে হাসি রেখেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি করে নেয় শ্রাবণ। ঘরের দিকে পা বাড়িয়ে কোমল স্বরে বলে, ঘরে এসো, ঘুম পাচ্ছে। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ আগেই। ঘড়ির কাঁটায় 7:30 বাজতেই তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে ফ্ল্যাট থেকে বের হলো অর্থিকা। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখা মিলল ফায়াজের। বাইকের ওপর বসে মাথায় হেলমেট পরছে। তাকে পাশ কাটিয়ে গেটের দিকে পা বাড়াতেই ভেসে এলো পুরুষালী কণ্ঠস্বর, অফিসে যাচ্ছ নাকি অর্তিকা? থামলো অর্থিকা। অধরে সৌজন্য হাসি টেনে উত্তর দিল, হ্যাঁ, তুমি? আমিও। এত সকালে তো সহজে রিক্সা পাওয়া যায় না, তাহলে যাবে কি করে? একটু হাঁটলেই পাওয়া যাবে। এত কষ্ট করার কি প্রয়োজন? এসো, আজ আমি বরং তোমাকে লিফট দিই। তার প্রয়োজন নেই, আমি রিক্সা করেই চলে যেতে পারবো। কেন, আমার সঙ্গে গেলে কি খুব অসুবিধা হবে? অসুবিধে অবশ্যই হবে। পরপুরুষের বাইকে কিছুতেই উঠতে চায় না অর্থিকা। তবে মনের কথা মনের ভেতরে গোপন রেখেই বলল, তেমন কিছু না, আসছি আমি। আর বিলম্ব না করে দ্রুত স্থান ত্যাগ করল সে। তার যাওয়ার পানে দৃষ্টি স্থির রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাইকে স্টার্ট দিল ফায়াজ। বাইকে কিছু সমস্যা হওয়ার কারণে তা গ্যারেজে দিয়ে এসেছিল সপ্তাহ খানেক আগে, কিন্তু ব্যস্ততার কারণে সেখান থেকে আর আনাই হচ্ছিল না। তবে গতকাল রাতে গিয়েই বাইকটা বাড়ি নিয়ে এসেছে ফায়াজ। বাইক ছাড়া যাতায়াতে যে খুব সমস্যা হয় তার। সকালের নাস্তার পাট চুকিয়ে আবারও রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছেন শান্তা। অনুভা এসে দাঁড়ালো রান্নাঘরের দোরগোড়ায়। কিয়ৎক্ষণ শাশুড়িকে পর্যবেক্ষণ করে শুধালো, এই সময়ে আবার রান্না করছেন যে মা? হাতের কাজ করতে করতে শান্তা উত্তর দিলেন,